গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তবে এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল ধনতেরাসের দিন, তবে চেষ্টা করব আমি রবিবার খুব এগারলি চেষ্টা করব রবিবার দিন ব্লগটা শেয়ার করার। আর যদি একান্ত না পারি তাহলে সোমবার দিন তোমরা ভিডিওটা হাতে পাবে। আজকে আমি ভিডিওটা শুরুই করব আমার এক সাবস্ক্রাইবার বোনের কমেন্টের আনসার দিয়ে। ও আমায় কমেন্ট করে বলেছিল যে দিদিভাই, যোগা বা মেডিটেশন কখন এবং কোথায় বসে করতে হয় প্লিজ আমাকে একটু জানিও। আচ্ছা, আমি বলবো যোগা আর মেডিটেশন এমন একটা জায়গায় বসে করতে হয় যার পরিবেশটা থাকবে একদম পিসফুল, ঠান্ডা, যেখানে তোমাকে কেউ ডাকাডাকি নেই, যেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না, এমন একটা শান্ত পরিবেশে বসে তুমি যোগা আর মেডিটেশন করবে। আর যোগা আর মেডিটেশন করতে গেলে সবার আগে তোমার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। মাথায় কোনো টেনশন চিন্তা নিয়ে যদি তুমি মেডিটেশন করতে বসো, আখেরে কিন্তু কোনো লাভ হবে না। আসলে মেডিটেশন কথার অর্থ হচ্ছে নিজের সাথে নিজের আত্মার কানেক্ট করা। যখন তুমি মেডিটেশন করতে বসবে তখন তোমাকে নিজেকে এমন ফিল করতে হবে যে তোমার চারপাশে কেউ কোথাও নেই, শুধু সেই জায়গাটায় তুমি একা বসে আছো। তুমি দেখবে যখন তুমি নিজে এই জিনিসটা ফিল করবে না, তুমি এই জগতে আর থাকবে না, মনে হবে তুমি অন্য কোনো জগতে হারিয়ে গেছো। আশা করি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি বোন। আরও যদি কোনো সমস্যা হয় বোঝায় আমার কমেন্ট করবে, আমি আবার তোমাকে বুঝিয়ে বলে দেবো। আর আজকে না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, মেয়ের যেহেতু স্কুল অফ ছিল। আর উঠেই না আগে মাথায় অয়েল ম্যাসাজ করে নিয়েছি, জানো তো, তাহলে অয়েলটা অনেকক্ষণ মাথায় বসবে আর এদিকে আমার সংসারের কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে। আগে না কি করতাম, রাতের বেলায় ভালো করে অয়েল ম্যাসাজ করে চুল বেঁধে তারপরে রাতে ঘুমাতে যেতাম, কিন্তু এর ফলে দেখতাম যে আমার হেয়ার ফলটা না বেশি হয়ে যাচ্ছিল। তারপর থেকে যখন থেকে আমি দিনের দিনই অয়েল ম্যাসাজ করে শ্যাম্পু করে নিই, এখন দেখছি মোটামুটি ঠিক আছে, অতটা হেয়ার ফল হয় না। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কখন অয়েল ম্যাসাজ করো। রাতে শোবার আগে অয়েল ম্যাসাজ করো, না আমার মতন সকালবেলা ঘুম থেকে উঠে অয়েল ম্যাসাজ করো। আর একটা ছোট্ট টিপস দিয়ে দিই, ধরো তোমরা হয়তো অয়েলটাকে গরম করতে পারলে না, সেই সময়টুকু তোমাদের কাছে থাকলো না, তখন তোমরা কি করবে, হাতের তালুতে অয়েলটা নিয়ে ভালো করে দুটো তালু ঘষে দেখবে অয়েলটা না ওই হাতের ঘর্ষণে অনেকটা হিট হয়ে গেছে। ওই তেলটাই তোমরা মাথায় মাখবে, দেখবে অনেক উপকার পাবে। আমি তো তোমাদের সবসময় বলি যে সংসারের সব কাজ তো আমাদেরই করতে হবে, কিন্তু ওই সংসারের কাজের ফাঁকেই কিন্তু একটু সময় করে নিজের যত্নটাও কিন্তু নিয়ে নিতে হবে ঠিক টাইম বুঝে। সবিতা মালাকার বলে আমার এক সমবয়সী বান্ধবী আমার কাছে দুটো প্রশ্ন রেখেছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি সংসারের এক্সট্রা কাজগুলো কখন কিভাবে করি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডেলি যে আমি ফেস প্যাক ইউজ করি সেটা কি একই প্যাক ডেলি ইউজ করি, নাকি এক একটা দিনে এক এক রকম প্যাক ইউজ করি। আমি তোমাকে দ্বিতীয় নম্বরের আনসারটা আগে বলি। দেখো, আমি প্রত্যেকটা দিন যে হোম রেমেডি হোমমেড প্যাক যে ইউজ করছি সেটা এক এক দিনে এক এক রকমভাবে করছি। কখনো বেসন মধু ইউজ করি, কখনো বেসন দিয়ে দুধ দিয়ে ইউজ করি, এক যেরকম তোমাদের দেখাই আমি সেই রকমভাবেই কিন্তু ইউজ করি। এখন ঘড়িতে বাজে 10:15, অনেক দেরি হয়ে গেছে। আর মা কিন্তু এখানে ব্রেকফাস্ট একদম রেডি করে নিয়েছে। এই যে রুটি, হাতে করা রুটি, আর এখানে রয়েছে বিট, গাজর, আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একদম একটা চচ্চড়ি। তো এই টিফিন তো এখন খেয়ে তারপরে বাদবাকি কাজ। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:15 আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার একটু না সামনে একটা জায়গা যাবো, তো দরকার আছে, তো ওই জন্য একটু রেডি হতে এলাম। আর কি বলতো, একটা কথা ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি। বেশ কিছুদিন ধরে দেখছি, জানি না কেন, সোশ্যাল মিডিয়া খুললে বেশি করে ফেসবুকেই না এই জিনিসগুলো বেশি শেয়ার হয়, বেশি ছড়ায়।
ফেসবুক খুললেই শুধু দেখছি যে একজনে কোনো যিনি ধরুন মারা গেছে তার ছবি দিয়ে আত্মার শান্তি কামনা করি, কিভাবে সব শেষ হয়ে গেল ভাবতে পারছি না, যেখানে থাকো ভালো থেকো, ওম শান্তি, মানতে পারছি না, মানে সেই ছবিটা, মানে সেই মৃত্যু, মানে কি বলবো, যিনি মারা গেছেন তার ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার উপরে একটা হেডিং দিয়ে দিয়েছে, ঠিক আছে, কত কি লিখে মানে এইসব শেয়ার করেছে। আমি শুধু ভাবি যে আগেকার দিনে তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইলও ছিল না, তা আগেকার দিনে মানুষেরাও তো তাদের স্বজন হারিয়েছে, ঠিক আছে, আমিও আমার স্বজন হারিয়েছি, আমিও আমার বাবাকে হারিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার বাবা মারা গেছে প্রায় 4 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার মনে পড়ে না যে আমি আমার বাবার একটা ছবি দিয়ে মৃত্যুবার্ষিকী বলো বা তার জন্মবার্ষিকী বলো, তার ছবি দিয়ে তার আত্মার শান্তি কামনা করেছি। কারণ সোশ্যাল মিডিয়া একটা ছবি দিয়ে তার আত্মার শান্তি কখনোই কামনা করা যায় না। আর এইসব পোস্ট করে না মানুষের মধ্যে আরো ভয় নেগেটিভিটি ছড়ায় আমি মনে করি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকের সোশ্যাল মিডিয়া ঘাটা তাদের শখ থাকে, অস্বভাব থাকে, হঠাৎ করে যদি এইরকম একটা ধরো ইয়াং কারোর ছবি দেখলো, সে মারা গেছেন, হঠাৎ করে তার মনটা দেখবেন ধরাস করে ওঠে, ভয় লাগে, ঠিক আছে। তো এইগুলোই থেকেই তো নেগেটিভিটি ছড়ায়। আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভালো কিছু শেয়ার করো, যে জিনিসটা দেখলে মানুষের মন ভালো থাকে, মন পজিটিভ থাকে, সেই সব জিনিস শেয়ার করো। যে মানুষটা নেই, যে মানুষটা চলে গেছে ওপারে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার শান্তি কামনা চেয়ে আমার মনে হয় না আখেরে কোনো লাভ হয়। এটা ভিউজ বাড়ানোর জন্য বা রিচ বাড়ানোর জন্যই আমার মনে হয়, একান্ত আমার ব্যক্তিগত অভিমত করা হয়, বিশ্বাস করো, না হলে এটা হয় না। মানে এত ছেয়ে গেছে ছোট ছোট বাচ্চাদের ছবি, মানে আমি কি বলবো, আমার নিজেরই না এত খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে। আমি যত নট ইন্টারেস্টেড করিয়ে দিই, তাও একটা দুটো চলে আসে। তো ওই জন্য না আমার বলতে বাধ্য হলাম। আমি সবাইকেই বলি যে সব কিছু শেয়ার করো, তোমার ভালো মুহূর্তগুলো যেটুকু পারবে সেটুকু, সব নয়, কারণ সেখানেও একটা নজর লাগার ব্যাপার আছে, যেটুকু দরকার সেটুকু শেয়ার করে বাদ বাকি তোমার ফোনেই রেখে দাও, আমি বলবো। আর এই সব নেগেটিভ জিনিসগুলো শেয়ার করার কোনো দরকার পড়ে না, এতে মানুষের মধ্যে নেগেটিভিটি ছড়ায়, মানুষের মন সকাল থেকেই খারাপ হয়ে যায়। কোনো খারাপ কিছু দেখে যদি দিন শুরু করা যায় না, দেখবে তার সারা দিনটা নষ্ট হয়ে যায়। তো এইটাই বলার জন্য আমি ভিডিওটা অন করলাম। আর তোমরা আমার সাথে যারা সহমত, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখো যে হ্যাঁ শর্মিষ্ঠা বা দিদি ভাই তুমি একদম ঠিক বলেছো, তোমার সাথে আমার সহমত। আর আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে অবশ্যই সংশোধন করে দিও, ঠিক আছে। চলো এবার আমি একটু রেডি হয়ে নিই, কি অবস্থা, চলো। ভালো লাগে না গো, বিশ্বাস করো, তখন না মানে এই জিনিসগুলো দেখলে না আমার এত অসহ্য লাগে যে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে বা দেখালেই মনে হয় তার কি বলবো আত্মীয় প্রতি বা তার স্বজনের প্রতি তার ভালোবাসা বেশি বেশি করে বেড়ে যাবে। এইবারে সেই কমেন্ট বক্সে হাজার মানুষ লিখছে কেন, কি করে মারা গেল, এই অল্প বয়সে কি করে মারা গেল, তারও তো সেই আনসারগুলো দিতে গেলে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে না, সে কি করে দিতে পারছে আমি না মানে বলে বোঝাতে পারবো না। এইসব মানুষকে না, মানে এইসব মানুষ কি এদের কাজকর্ম নেই নাকি যে এরা শুধু সোশ্যাল মিডিয়াতে এইসব জিনিস পোস্ট করে? ভাই সত্যি এদের ঘুরে প্রণাম। চলো, রান্না করতে করতে আর একটা আমি সাবস্ক্রাইবার বোনের কমেন্ট পড়ে নিই। ওর আইডি হচ্ছে বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে আমাকে একটা মিষ্টি বোন কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি কি সুন্দর গুছিয়ে কাজ করো, রান্না করো, আমার দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আজকে আমি রান্না করব পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর জলপাইয়ের চাটনি, মুগের ডাল আর ওল সেদ্ধ, জানো তো। আর সত্যি কথা, পোস্তর এখন যা দাম হয়েছে, পোস্ত আর সোনা মানে লাগান ছাড়া বাইরে হয়ে গেছে এদের দাম। তাই জন্য দেখো বাক্সে যেইটুকু পোস্ত লেগেছিল সেটাও ধুয়ে দিলাম। তো এই তো বন্ধুরা এখন রান্না হচ্ছে, সবে তো দেখলে যে ঝিঙে আলু পোস্তটা করলাম। আর বললাম যে আজকে একটা জায়গায় গেছিলাম, তাড়াহুড়ো করে এসে দরকারি কাজে গেছিলাম, তারপর চট জলদি রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ হাজব্যান্ড আজকে বলেছে যে তাড়াতাড়ি বাড়ি আসবে, এসে মাথায় তেল ভর্তি এই অবস্থায় গেছি জানো। তো যাই হোক, তো হাজব্যান্ড বলে তাড়াতাড়ি এসে খেয়ে দিয়ে বাড়িতে লাইট লাগাবে। আজ তো ধানতেরাস, আমরা প্রত্যেক বছর ধানতেরাসের দিন বাড়িতে লাইট লাগাই। এবারে কি বলতো, আমি একা পারবো না, হাজব্যান্ড যতক্ষণ না আমরা দুজন মিলি তারপরে লাইটটা লাগানো মানে ফিটিংস করা হয়। ও একটু লম্বা আছে, ও ধরো উঠলো, আমি কোনো কিছু হাতে দিলাম, এইরকম হয়।
তো এখন ফোন করে বলছে যে আমি এখন যেতে পারবো না, আমি এখন হসপিটালে যাচ্ছি। তো আমি বললাম হসপিটালে যাচ্ছ মানে? বলছে হ্যাঁ আমার একটা বন্ধুর মানে ওর বন্ধুর মা হসপিটালাইজড, হিমোগ্লোবিন 2.5 নেমে গেছে, ইমিডিয়েট ব্লাড দিতে হবে। তো ওই জন্য ব্লাডের কালেকশনের জন্য যাচ্ছি, কোথায় ব্লাড পাওয়া যাবে। তো আমি ভাবলাম যে দেখো কি এখন কোথা থেকে কোন মানুষের কখন বিপদ নেমে আসে বলো। তাই বললাম ঠিক আছে থাক, কোনো কিছু এইসব নিয়ে তো কিছু বলা যায় না। তো আগে যে এসেনশিয়াল কাজটা এখন এইটা দরকার, এখন আমার লাইট লাগানোটা কোনো এসেনশিয়াল ব্যাপার না, সেটা আমি আজ না হলেও কাল করতে পারবো, তাই না? তো ওই জন্য গেছে, এখন জানি না ও এসে ভাত খাবে কি না কে জানে, জানো তো। আর আমি সবসময় বলি না, আমার হাজব্যান্ডের কথা আমি বলি না, খুব একটা বলি না ব্লগে, কিন্তু ও একটা এমন মানুষ না যে ওর সারাউন্ডিংয়ে যে মানুষরা থাকে ওকে ছাড়া এক মুহূর্তে চলতে পারবে না। আর ওই হসপিটাল, ডাক্তার বা কোনো রকম বিচক্ষণ বুদ্ধিতে না ভীষণ এক্সপার্ট। দেখবে এক একটা মানুষ থাকে তাদের বিচক্ষণ বুদ্ধি বেশি থাকে, তারা ডাক্তারের সাথে খুব সুন্দর ফ্লুয়েন্ট কথা বলতে পারে, উপস্থিত বুদ্ধি বেশি থাকে, সেই রকম একটা মানুষ থাকে দেখবে, তাদের প্রচণ্ড প্রয়োজন হয় আমাদের জীবনে। আর আমার হাজব্যান্ড ঠিক সেই রকমই একটা মানুষ। হাতটা ভেঙে আসছে কথা। তো যাই হোক কি বলবো, তো ওই কোনো কিছু হলে আগে আমার হাজবেন্ড যাবে, গিয়ে সব কিছু ঠিকঠাক করবে, মানে ও যেটা বলবে সেটাই লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা, জানো তো। তো আর কি বলবো বলো। তো যাই হোক হবে, আজ না হলেও কাল হবে। তো এই হচ্ছে ব্যাপার যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, তাই না? কেউ দীপাবলির আনন্দে বিভোর হয়ে আছে, লাইট ফাইট লাগাচ্ছে, আতশবাজি পটাকা বাজি ফাটাবে, আবার দেখো কেউ কেউ এই হসপিটালের চক্কর কাটছে, প্রিয়জন নিয়ে ব্যস্ত রয়েছে, মানে অসুস্থতার কারণে। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন জানি না কবে লাইট লাগানো হবে, বারবার একটা কথা বলে ফেলছি। আর আমি না এইসব শুনলেও আমার মধ্যে একটা টেনশন কাজ করে, জানো তো, প্রচণ্ড টেনশন হয়। কি হলো ব্লাড পাবে তো, অসুস্থ মানে তিনি সুস্থ হয়ে যাবেন তো, মানে আমার মধ্যে না এরকম প্যানিক চলতে থাকে, জানো তো। যতক্ষণ বারবার শুধু হাজব্যান্ডকে ফোন করতে থাকি, কি গো ব্লাড পেয়েছো, কি গো ঠিকঠাক আছেন, যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ আমার মাথায় কাজ করছে না। এই যে আমি রান্না করছি, আমি ঠিকঠাকভাবে রান্না করতে পারবো না, জানো তো। তো ওই জন্য ভাবলাম না আমি একটু এই মোবাইলটা খুলে বন্ধুদের সাথে একটু বক করি, তাহলে যদি আমার মাইন্ডটা একটু ব্রেনটা ফ্রি হয়। এই হচ্ছে ব্যাপার, জান। তো চলো আমার রান্নাটা হয়ে গেছে, নামাই, একবারে স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর এখন কিছু শ্যুট করছি না। ওই দেখো বেরিয়ে গেলো, বন্ধুকে নিয়ে দেখো, ওই দেখো। জানো তো বন্ধুরা, আমার হাজব্যান্ড সব সময় ঈশ্বরের সেবার চেয়েও ও মানুষের সেবার ওপর না বেশি জোর দেয়। ও আমাকে একটা কথা সব সময় বলে যে দেখো, তুমি যদি দুটো দুস্থ মানুষকে বা দুটো অভুক্ত মানুষকে যদি তুমি পেট ভরে খাওয়াতে পারো বা তার মুখে যদি তুমি হাসি ফোটাতে পারো না, তাহলে তুমি সেই জীবনে শ্রেষ্ঠ গিফট তুমি পাবে। আর সেদিন তুমি যে কত শান্তি পাবে তুমি নিজেও জানো না। ওইটা কিন্তু আমাকে সব সময় বলে। আর তুমি যদি ভালো কাজ করো না বন্ধুরা, দুঃসময় কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াও না, দেখবে তোমার ভালো হবেই হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। হ্যাঁ, তা বলে তুমি মানুষের ভালো করছো, মানুষের কাজে লাগছো বলেই যে তোমার কোনো দুঃসময় আসবে না বা তোমার খারাপ পরিস্থিতি ফেস করতে হবে না, এইটা কিন্তু ঠিক নয়। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো সময় আসে ঠিক তেমনি খারাপ সময়ও আসে। ভালো খারাপ এই দুটো সময়কেই কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিয়ে নিতে হয়। আর তুমি যদি ঠিক পথে থাকো না বন্ধুরা, দেখবে ভগবান কিন্তু তোমাকে ঠিক পথটাই কিন্তু প্রদর্শন করাবে। হ্যাঁ, তার জন্য যদি তোমার 2-3টে শত্রু হয় বা তোমাকে যদি 2-4টে মানুষ গালমন্দ করে, তাতে কিচ্ছু তোমার যায় আসবে না, দেখবে। আর এই দেখো কথা বলতে বলতে আমার সংসারের কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল, রান্না হয়ে গেল, রান্নাঘর ডিপ ক্লিন করা হয়ে গেল। আর ব্যাস এই তো এই কটা বাসন মাজলেই মোটামুটি এখনকার মতন রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে এখনকার মতন। তবে এই কটা বাসন দেখে ভেবো না যে এই কটা বাসনই সকাল থেকে এখন অবধি পড়েছে। আমি কিন্তু বাসন মাজতে মাজতে রান্না করি, তাহলে কি বলতো একবারে এতগুলো বাসন জমে না। আর এদিকে আমার পুজোও কিন্তু স্নান করে কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:30। এই জাস্ট নাও হাজবেন্ড এলো কাজ সম্পূর্ণ করে। তো এখন এসে বলছে যে ভাত খাবো না, কেন বলতো অবেলা হয়ে গেছে, তো 4:30 বেজে গেছে। এখন ভাত খেলেই না শরীর খারাপ করবে, শরীর আইঠাই করবে, ল্যাথার্জি চলে আসবে। তো আমি আবার ভাতটা ফ্রিজে তুলে রেখে দিলাম। বললাম সবজি খাবে, মানে যা যা সবজি করেছি সবজি খাবে, আর মুগের ডালটা একটু মুখ দিয়ে খেয়ে নেবে।
তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ভাত তুলে রেখে দিচ্ছি, আর এই যে সবজিগুলো সব এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এইগুলো খাবে। আর আমার তো শোয়া হলো না, এতক্ষণ বসেছিলাম, ওয়েট করে যাচ্ছি, কারণ ফোনও করতে পারছি না, গাড়ি চালাচ্ছে, ফোনও করতে পারছি না। তো এখন এলো, আর শোয়াও আমার হলো না, একটু রেস্টও হলো না। তো আবার ভাবলাম কি এখন শুলে শরীরটা একদম ছেড়ে দেবে, তো এখন ভাবলাম চলো গাছে জল দিয়ে আসি, তাহলে সেটা কাজের কাজ হবে, আমার একটু কাজটা এগিয়েও থাকবে। আর ভাবছিলাম একটু বেরোবো, জানো তো ধানতেরাসে কিছু একটু না কিনলে ভালো লাগে না, তো দেখি কি কেনা যায়, সবই তোমাদের দেখাবো। তো চলো, আর পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ওকে আমি সবজিগুলো বেড়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, ও আসার পথে ওকে বলেছিলাম যদি পারো তো একটু একটা জিনিস নিয়ে আসবে। আজকে যেহেতু জম প্রদীপ দিতে হয়, তো এই দেখো হাজবেন্ডকে বলেছিলাম একটা জিনিস আনতে, তো এনেছে। এই দেখো 4 মুখওয়ালা প্রদীপ, দেখতে পাচ্ছ? এই দেখো এইটা। তো এইটা আজকে আমি সন্ধ্যেবেলা তিথি নক্ষত্র দেখে, টাইম দেখে জ্বালাবো। কোথায় জ্বালাবো, কিভাবে জ্বালাবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। আর কি সুন্দর দেখতে, দেখো চারদিকে মুখওয়ালা। তোমাদের কাছে যদি এরকম প্রদীপ নাও থাকে, তোমরা একটা বড় প্রদীপের চারদিকে মুখ করেও জ্বালতে পারো, কোনো অসুবিধা নেই, দক্ষিণ দিক করে। তো সেইটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এখন করবো না। আর এটাকে এখন জলে ভিজিয়ে রাখি, তাহলে ভালো জ্বলবে। তো চলো তুমি খেতে বসে যাও। দেখলেও হবে না। সবিতা, এইবার আমি তোমার প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে আমি সংসারের এক্সট্রা কাজগুলো কখন করি। দেখো, আমি সব সংসারের কাজ কিন্তু ক্যামেরা অন করে করতে পারি না, তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। যখন আমি ক্যামেরা অফ করে রাখি, তখন কিন্তু আমি সংসারের এক্সট্রা যে কাজগুলো থাকে, ডিপ ক্লিনিং থাকে, শোকেস পরিষ্কার থাকে, ফ্রিজ অর্গানাইজ করা থাকে, সেইগুলো কিন্তু আমি করে নিই। তারপর তো আমি অল্টারনেট ডেতে ভিডিও বানাই, যেদিনকার আমি ভিডিও দিই না সেদিনকার কিন্তু আমি আরও বেশি বেশি করে সংসারের কাজগুলো এগিয়ে রেখে দিই। আর এই তো সকাল থেকে এখন বিকেল 5টা বাজে, এখনও কিন্তু টু বি কন্টিনিউ, এখনও কিন্তু আমার কাজ চলতেই থাকছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, প্রায় ওই 6:30টার মতন বাজে, আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি, মানে একটু পরিষ্কার হয়ে নিয়েছি, জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। তো চলো একেবারে ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসলে কি জানো তো বন্ধুরা, আমার বলতে এতটুকু দ্বিধা নেই, এই যে নিয়ম কানুন এইগুলো যে মানতেই হবে, এর কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। ওই যে বলা বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আমি কিন্তু এই নিয়মটা সত্যি বলছি বন্ধুরা, একদম নতুন জানতে পেরেছি, তাই আমি এই বছর থেকে কিন্তু শুরু করেছি। আসলে কি বলতো, এখন অনেক কিছু আমরা নিয়ম কানুন দেখছি, ওই যেটুকু আমার সাধ্য, মানে আমার সারাউন্ডিংয়ে আমি যেটুকু করতে পারবো সেইটুকুই কিন্তু আমার সংসারের সুখ সমৃদ্ধির জন্য আমি করব। আমার সাধ্যের বাইরে গিয়ে আমি কোনো জিনিস কিন্তু করতেও পারবো না, আর করবও না। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই তো জম প্রদীপ কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ধনতেরাসের দিন কিন্তু দরজাতে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকতে কিন্তু একদম ভুলবে না, সে যে কোনো হোক। বাম দিকে, এটা আমার বাম দিক পড়ছে, তো আমি এই দরজার এখানেই কিন্তু মা লক্ষ্মীর পদচিহ্ন অনামিকা আঙ্গুল দিয়ে আমি আর পরিয়ে দিচ্ছি, এঁকে দিচ্ছি। পাঁচটা আর ব্যাস, এই হয়ে গেল কমপ্লিট। তো বন্ধুরা, আমরা এন্ট্রান্সে যেদিক থেকে বেরোবো ঠিক তার ডান হাতে, মানে ডান দিকে, মানে এই দিকে আমি এই প্রদীপটা রাখবো। এই পাশটায় এটা মোটামুটি যতক্ষণ পারবে জ্বলতে দেবে, পারলে একটু তেল দিয়ে যাবে, ব্যাস। এটা যতক্ষণ সারা রাত পারলে সারা রাত জ্বালাতে হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, এখনো 8টা বাজেনি, 8টার মধ্যেও কমপ্লিট হয়েছে। আবার কেউ কেউ আবার রাতের দিকেও করে, দুটো টাইম আছে, কিন্তু আমি সন্ধ্যেবেলাটাই জ্বালিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এইটুকু রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ অল।